হ্যালো এভরিওয়ান, আদিল স্যারস কোচিংয়ের 21 নম্বর ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজ আমরা জানবো টিটিটি তত্ত্ব বা থর্নডাইক, থমসন এবং থার্ডস্টোনের তত্ত্ব। তো গত ক্লাসে আমরা জেনেছিলাম ব্রিটিশ মনোবিদ চার্লস স্পিয়ারম্যান তার তথ্যে কী দিয়েছিলেন, তার তত্ত্বে বিভিন্ন রকম তথ্য এবং গাণিতিক যুক্তি দিয়ে কিভাবে বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বকে প্রতিষ্ঠিত করে সেটা জেনেছিলাম। এবং শেষের দিকে আমরা এটাও জেনেছিলাম যে তার তত্ত্বের বহু সমালোচনা হয় এবং মনোবিদ থর্নডাইক, থমসন এবং আমাদের থার্ডস্টোন এবং অন্যান্য অনেকেই তার তত্ত্বকে পুরোপুরিভাবে সমর্থন একেবারেই করেননি। তাহলে বুদ্ধি সম্পর্কে এনাদের ঠিক কী মত, তাহলে চলো জেনে নিই আজকের ক্লাসে। তো আমি তোমাদের অনিক স্যার শুরু করছি আজকের ক্লাস। তো প্রথমেই আসছে সেটা হচ্ছে থর্নডাইকের বহু উপাদান তত্ত্ব। তো থর্নডাইক কী করেছিলেন? থর্নডাইক কিন্তু আমাদের স্পিয়ারম্যানের দ্বি উপাদান যে তত্ত্বটা আছে সেটা মানতে নারাজ ছিলেন। তার মতে কিন্তু বুদ্ধির দ্বিতত্ত্ব বা দ্বি উপাদান তত্ত্ব যে টু ফ্যাক্টর ছিল সেই বলে কিছু হয় না। তিনি কি বলেছিলেন? তিনি আরও বলেছিলেন যে সাধারণ বুদ্ধি বা জি ফ্যাক্টর বলে কিছু নেই। মানে আমরা এতদিন কি জানলাম যে একটা স্পেসিফিক ফ্যাক্টর বা স্পেশাল ফ্যাক্টর থাকে যেটা জি ফ্যাক্টরের ওপর ঘিরে তৈরি হয়েছে, কিন্তু এই জি ফ্যাক্টর বা যে সাধারণ বুদ্ধি যেটা সকলের ক্ষেত্রে কমন এতক্ষণ আমরা জেনেছিলাম, স্পিয়ারম্যান বলেছিলেন সেটা তিনি মানছেনই না। তিনি বলছেন জি ফ্যাক্টর বলে কিছু নেই। তাছাড়া আর কি বলেছিলেন দেখো, সেকেন্ড পয়েন্টে আছে যে কোনো বুদ্ধির জন্য বিভিন্ন দক্ষতা লাগে, মানে বিভিন্ন স্কিলসের প্রয়োজন হয়। আর কি বলেছিলেন? তিনি বলেছিলেন নির্দিষ্ট উদ্দীপকের নির্দিষ্ট প্রতিক্রিয়া আছে, মানে প্রত্যেকটা যে উদ্দীপক আছে তার নির্দিষ্ট প্রতিক্রিয়া আছে এবং এই রকম অসংখ্য উদ্দীপকের সাথে অসংখ্য প্রতিক্রিয়ার বন্ধনকেই বলা হয় বুদ্ধি। তার মানে কি, প্রথমেই তিনি যেটা বললেন যে বিভিন্ন মানসিক কার্যকলাপের জন্য বিভিন্ন দক্ষতার দরকার গেল, এবং এই দক্ষতাকেই তিনি কি বলছেন? এবিলিটি। ঠিক আছে, এই যে এবিলিটি, বিভিন্ন দক্ষতার যে এবিলিটি, এর জন্য কি দরকার? প্রচুর উদ্দীপকের প্রচুর প্রতিক্রিয়া, এবং প্রচুর উদ্দীপকের প্রচুর প্রতিক্রিয়ার যে বন্ধন সেটা থেকেই বুদ্ধির উৎপত্তি হয়েছে। মানে স্টিমুলাস আর রেসপন্স, এই যে দুটো জিনিস আছে, উদ্দীপক আর আমাদের প্রতিক্রিয়া, এই যে বন্ধন, এই বন্ধনটাই হচ্ছে বুদ্ধি। এটা কে বলেছেন? এটা বলছেন আমাদের থর্নডাইক বলেছেন এখান থেকেই বুদ্ধির সৃষ্টি, এবং এই যে বন্ধনটা হলো এটাই হলো বুদ্ধি। মানে বন্ধনের যে ক্ষমতা এটাকেই তিনি বুদ্ধি বলেছেন। মানে এস আর আর এর বন্ধনের যে ক্ষমতা সেটাই হলো বুদ্ধি। গেল, চলে যাচ্ছি নেক্সট পেজে। তার যেই তত্ত্ব, মানে থর্নডাইকের এই যে তত্ত্ব আছে না, এই তত্ত্বটাকে যেটা আমরা বলছি বহু উপাদান তত্ত্ব, এই বহু উপাদান তত্ত্বকে আবার বলা হয় পারমাণবিক তত্ত্ব, অর্থাৎ অটোমিকটিক থিওরি অফ ইন্টেলিজেন্স। ওকে, গেল। পরের পয়েন্টটা কি আছে? এসআর বন্ধনের তারতম্যের ফলে ব্যক্তিগত পার্থক্য ঘটে। এস আর আর এর বন্ধনের ফলে, মানে এস আর আর এর বন্ধন মানে কি? বুদ্ধি। তার মানে বুদ্ধির তারতম্যের ফলে ব্যক্তিগত পার্থক্য ঘটে, যেটা আমরা আগের যখন ক্লাস হয়েছিল আইডি অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস পড়েছিলাম, ব্যক্তিগত পার্থক্য, সেখানে আমরা জেনেওছিলাম যে বুদ্ধির জন্যই কিন্তু আমাদের এই ব্যক্তিগত পার্থক্যটা ঘটে। তা আমাদের থর্নডাইক কী বলছেন? এস আর আর মানে আমাদের উদ্দীপক এবং তাদের যে প্রচুর প্রতিক্রিয়া রয়েছে সেই বন্ধনটাই হচ্ছে বুদ্ধি, এবং তার তারতম্যের ফলে কি হচ্ছে? ব্যক্তিগত পার্থক্য ঘটছে। এবার যেটা প্রশ্ন আসতে পারে, এরকম একটা উক্তি কে দিয়েছিলেন? কী ছিল উক্তি? সেটা হচ্ছে স্নায়ুতন্ত্রে বন্ধনের সংখ্যার কম বেশির ওপর ব্যক্তিগত পার্থক্য দেখা যায়। এই উক্তিটি কার? এরকম যদি অপশান দেয় এমসিকিউয়ে, তাহলে অবশ্যই সেটা হবে থর্নডাইক। তাহলে থর্নডাইক এই কথাটা বলেছিলেন। ওকে, এবার থর্নডাইক বুদ্ধির কাজকে বিভিন্ন পর্যায়ে ভাগ করেছিলেন। কতগুলো পর্যায়ে ভাগ করেছিলেন, বা বলা যেতে পারে তিনি বুদ্ধির যে 4টে গুণের কথা বলেছিলেন সেগুলো কি কি, সেগুলো আমরা এবার জেনে নিই। তো দেখো, প্রথমেই তিনি যেটা করেছিলেন, তিনি যে পর্যায়ে ভেঙেছিলেন, 4টে পর্যায়ে ভেঙেছিলেন, তার প্রথম যে পর্যায়টা ছিল তার নাম হচ্ছে স্তর বা লেভেল। কীরকম জেনে নিচ্ছি আমরা। এটি হলো সমাধানযোগ্য কাজের জটিলতা মাত্র। তো এরকম ভাষা থাকলে তো আমাদের একটু কনফিউশন হয়ে যায়, কীরকম সমাধানযোগ্য কাজের জটিলতা মাত্র কি। একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, তার মাধ্যমে আমরা আরও ইজিলি বুঝে নেব। কি বলছে? একাধিক কাজগুলোকে যদি কঠিনতার মাত্রা অনুসারে সাজিয়ে কাজ করা হয়, তাহলে এই যে সাজিয়ে কাজ করাটাই হলো বুদ্ধির স্তর। মানে আমরা কোনো কাজ করার সময় যে প্রত্যেকটা লেভেলে ভেঙে রাখি, প্রত্যেকটা স্তরে ভেঙে রাখি, নিয়ে কাজ করি,
বুদ্ধির এই যে মানে কোয়ালিটি, এটাকেই বলছে, এটাকেই একটা স্তরে ভেঙেছেন, এটাকে একটা পর্যায়ে ভেঙেছেন, সেটার নাম দিয়েছেন তিনি স্তর। কীরকম এক্সাম্পলে দেখো আমি দিয়েছি, পরীক্ষায় মানে আমরা যেই টেট পরীক্ষা দিচ্ছি, টেট পরীক্ষার সময় আমাদের হাতে যখন কোশ্চেন পেপারটা আসছে, তখন আমরা কি করছি, প্রত্যেকের কাছে যার যেমন মানে সমাধান করার যোগ্যতা আছে, কোন সাবজেক্টটাকে আগে চুজ করছি। তার মানে কি, সেটা লেভেল ওয়াইজ আমরা ভেঙে নিচ্ছি। ধরো কেউ করবে আগে ম্যাথস, কেউ করবে ল্যাঙ্গুয়েজ ইংলিশ বা বাংলা, কেউ করছে সিডিপি, কেউ করছে ইভিএস। এই যে প্রত্যেকের কাছে লেভেল কিন্তু প্রত্যেকের আলাদা, প্রত্যেকে কোনটা আগে করবে কোনটা পরে করবে আমি তুমি কেউ জানি না। সেটা তারা তাদের লেভেল অনুযায়ী, তাদের বুদ্ধির যে মানে কাজ করার ক্ষমতা, বুদ্ধি তো এইভাবে সাজিয়ে দিচ্ছে। মানে কোশ্চেন পেপার পেলাম, প্রথমেই দেখলাম, দেখো আমাদের থর্নডাইক নিয়ে আজকে যেহেতু থর্নডাইকের থিওরি নিয়ে পড়ছি, থর্নডাইকের থিওরি নিয়েই বলছি যে এই যে উদ্দীপক আর এই যে প্রতিক্রিয়া। তো যখন আমি দেখছি ইজি কোশ্চেন, আমার উদ্দীপকের এই মানে কোশ্চেনটা হচ্ছে আমার উদ্দীপক, প্রতিক্রিয়া আমাদের থেকে কী বেরোচ্ছে, আরে বাবা এটা তো আমি আগে অ্যাটেন্ড করব। এইভাবে আমরা আগে অ্যাটেন্ড করি কি, ইজি থেকে টাফের দিকে যাই, আবার অনেকে টাফ থেকে ইজির দিকেও যায়, ডিপেন্ড করছে। তাহলে প্রথমেই যে আমরা কাজগুলোকে কঠিনতার মাত্রা অনুসারে সাজিয়ে নিচ্ছি, এটাই হলো বুদ্ধির স্তর। তাহলে বুদ্ধির স্তর কি বোঝাতে পারলাম, যে কোশ্চেন পেপার এলো পরীক্ষায় টেটে, কোনটা আমি আগে করব, মানে কোন মানে বিষয়টা আমি আগে চুজ করব, ম্যাথস নাকি সিডিপি নাকি ল্যাঙ্গুয়েজের মধ্যে ইংলিশ বাংলা নাকি ইভিএস, এইটা হচ্ছে স্তর। ওকে, বোঝাতে পারলাম। এবার যাচ্ছে বিস্তৃতি। বিস্তৃতি মানে কি, বিস্তৃতি মানে হচ্ছে রেঞ্জ। রেঞ্জ মানে কি, কতটা এরিয়া জুড়ে আছে। কীরকম, ব্যক্তি বুদ্ধির যে স্তরে অবস্থান করছে সেই স্তরের সমস্ত সমস্যাই তার সমাধানযোগ্য। প্রত্যেকটা স্তর তো আমরা সিলেক্ট করে নিলাম, তাহলে ওই স্তরের মধ্যে যতটা সমাধানযোগ্য হচ্ছে সেটাই হচ্ছে তার বিস্তৃতি বা রেঞ্জ। মানে কি, এর জন্য যদিও ব্যক্তির অভিজ্ঞতার ব্যাপকতা এবং শিখনের প্রয়োজন হয়, তাহলে কি লাগছে, বিস্তৃতির জন্য আমাদের কি লাগছে, অভিজ্ঞতার ব্যাপকতা লাগছে এবং শিখনের প্রয়োজন হচ্ছে। এক্সাম্পল হিসেবে সেই আমাদের টেট এক্সামই ভেবে নাও, যে পরীক্ষায় যেটা আমরা করব তার পুরোটাই আমরা কভার করব, মানে 30-এ আমরা 30 অ্যাটেন্ড করব, এই তো নয় যে আন্দাজে করে আসবো, পুরোটাই আমরা কনসেপ্ট ক্লিয়ার করে করব। তাহলে এই যে প্রথমে ধরো আমি চুজ করলাম, ধরো বাংলা চুজ করলাম, ঠিক আছে, বাংলা পেপারটা আমি চুজ করলাম। এবার বাংলাতে যে 30টা প্রশ্ন আসে, ওই 30টাই আমি কভার করব, এটাই হচ্ছে তার রেঞ্জ। ঠিক আছে, ওই যে পুরোটা কভার করছি এটাই হচ্ছে রেঞ্জ। যতটা বিস্তৃতি আমি মানে যতটা এরিয়া আমি কভার করছি সেটাই হচ্ছে বিস্তৃতি বা রেঞ্জ। তাহলে ওই যে 30টা আমি অ্যাটেন্ড করছি এবং 30টাই ঠিকঠাক করব, কখন করতে পারবো, যখন আমার অভিজ্ঞতা আছে সেই বিষয়ের উপর, এবং তার জন্য কি দরকার, শিখনের প্রয়োজন। তাহলে লার্নিং, এই যে আমরা এগুলো করছি, এগুলো কি করছি, এগুলো লার্নিং করছি, এগুলোই আমরা অ্যাপ্লাই করব কখন, এক্সামে গিয়ে অ্যাপ্লাই করব। এবার ঠিকঠাকভাবে যদি আমার লার্নিং হয়, আমি অ্যাপ্লাইটা ঠিকঠাক করব। আর তার জন্য কি কাজ দিচ্ছে আমার, মানে লার্নিং কাজ যেমন দিচ্ছে, তেমনি অভিজ্ঞতা যত আমরা প্র্যাকটিস করি, কী করি, পরীক্ষার আগে আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিস সেট কেন করি, সেটা আমাদেরকে কী করে, প্র্যাকটিসের মাধ্যমে আমাদের অভিজ্ঞতা অনেক বেশি হয়। তাহলে থর্নডাইকের কথা অনুযায়ী বলছি, এখানে আমাদের কোশ্চেন পেপারটা কী হিসেবে কাজ করছে, কোশ্চেন পেপারটা আমাদের কাছে কাজ করছে উদ্দীপক হিসেবে, এবং আমরা যে প্রতিক্রিয়া দিচ্ছি, ঠিক প্রতিক্রিয়া, মানে ধরো কোশ্চেনটা খুবই ইজি এসছে বা খুবই হার্ড হচ্ছে, এই যে আমরা ভাবছি এবং সঙ্গে সঙ্গে রিপ্লাই দিচ্ছি, এটা কি, এটাই তো আমাদের বুদ্ধি। তার মানে কি, মানে এই যে আমরা যত তাড়াতাড়ি রেসপন্সটা করতে পারছি সেটাই তো আমাদের বুদ্ধি। এই এস আর এর বন্ধনটাকেই তো বুদ্ধি বলছেন আমাদের থর্নডাইক। ঠিক আছে, আগেরগুলো এখন মানে স্পিয়ারম্যান বা আমাদের বিনের এগুলো জানার দরকার নেই, এখন থর্নডাইকে আমরা থাকি, থর্নডাইকটা ভালো করে বুঝি। তাহলে হয়ে গেল স্তর, হয়ে গেল আমাদের রেঞ্জ বা বিস্তৃতি। ঠিক আছে, তাহলে যেটা করব সেটার পুরোটাই কভার করব, এবং তার জন্য আমরা কি করব, অনেক বেশি প্র্যাকটিস করব এবং লার্নিং করব, এটাই বলছেন আমাদের থর্নডাইক। হয়ে গেল দুটো। চলে যাচ্ছি এবার আমরা পরের পেজে। পরের পেজে কি বলছে, এরিয়া। এবার হচ্ছে এরিয়া। আগের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, যে বিস্তৃতি বা এরিয়ার মধ্যে আমি একটা কথা মানে লিঙ্ক করেছিলাম, যে এরিয়া এবং বিস্তৃতি, এখানটা একটা সূক্ষ্ম পার্থক্য আছে, সেটা এবার আমাদের বুঝতে হবে। কি আছে দেখো, সেটা হচ্ছে এরিয়া হচ্ছে বুদ্ধির প্রতিটা স্তরে ব্যক্তি যত সংখ্যক পরিস্থিতির প্রতি সফল প্রতিক্রিয়া করতে সক্ষম তাকেই বুদ্ধির ক্ষেত্র বলে। তাহলে আগের ক্ষেত্রে যে আমি এরিয়া বললাম, এরিয়ার রেঞ্জের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। প্রথমে কি হলো, যেটা আমি ধরছি, ধরো ওই 30টা কোশ্চেনই আমাকে কভার করতে হবে, এটা হচ্ছে রেঞ্জ। এবং এই 30টা কোশ্চেন যে আমাকে অ্যাটেন্ড করতে হবে এবং সঠিক মানে সফল প্রতিক্রিয়া দিতে হবে। ভুল প্রতিক্রিয়া মানে বিফল প্রতিক্রিয়া মানে তো এটা ভুল আনসার দিচ্ছি, মানে আন্দাজে করছি, কিন্তু আমি জেনে শুনে যখন কনসেপ্ট ক্লিয়ার আছে, আমি 30টাই যখন অ্যাটেন্ড করছি এবং সেটা অ্যাটেন্ড করে যখন আমি সক্ষম হচ্ছি, তখনই সেটা হচ্ছে বুদ্ধির ক্ষেত্র। মানে এরিয়া হচ্ছে যখন আমি সেটা সঠিক বা সফল প্রতিক্রিয়া দিতে সক্ষম হচ্ছি।
ফর এক্সাম্পল আবার দেখো এখানে করা আছে প্রতি কোশ্চেনে একটা নির্দিষ্ট এরিয়া হলো এমসিকিউ এ থাকা সঠিক আনসার। তাহলে আমরা যে প্রত্যেকটা এমসিকিউ যখন অ্যাটেন্ড করছি 1 2 3 4 ওর মধ্যে তো একটা আনসার থাকছে যেটা একদম শিওর শট ঠিক, মানে 100% ওকে। তাহলে এই যে সঠিক আনসারটা আমি ঠিকভাবে সফল প্রতিক্রিয়ার মাধ্যমে করতে সক্ষম হচ্ছি, এটাই কিন্তু বুদ্ধির কি, এটাই হচ্ছে বুদ্ধির ক্ষেত্র বা এরিয়া। ওকে, বোঝাতে পারলাম। এবার চলে যাচ্ছে গতি, 4 নম্বর। তিনি তো 4 ভাগে ভেঙেছিলেন বুদ্ধিকে। লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে গতি বা স্পিড। আর এটা সবচেয়ে বেশি আমাদের দরকার হয় এক্সামে, কারণ যে যত তাড়াতাড়ি টাইমের মধ্যে আমরা সলভ করতে পারি তার পক্ষে সেটাই হচ্ছে প্লাস পয়েন্ট, সেটাই হচ্ছে তার বুদ্ধি কতটা বেশি আমরা বিবেচনা করতে পারি। তার মানে কি সমস্যা সমাধানের দ্রুততাই হলো বুদ্ধির গতি ধর্ম। এক্সাম্পল কি আছে, যত কম টাইমে সলভ করতে পারো, অর্থাৎ আমরা যে পরীক্ষা দিচ্ছি 150-এ এবং 150-এর মধ্যে 150 যদি আমরা যত তাড়াতাড়ি সলভ করতে পারবো সময়ের আগে এবং তারপর রিভাইজ করতে পারবো, তার মানে তার বুদ্ধি তত বেশি। এবং এই বুদ্ধির জন্য আমাদের কী লাগছে, প্র্যাকটিস লাগছে, মানে অভিজ্ঞতা লাগছে এবং লার্নিং লাগছে। তাহলে এই গেল 4টে আমাদের পর্যায়, যেটা আমাদের থর্নডাইক বলেছেন। এবং থর্নডাইকের এই যে তত্ত্বটা, এটাকে কি বলছে, বহু উপাদান তত্ত্ব, কারণ অনেকগুলো তত্ত্ব আছে। আগেরটায় জেনেছিলাম 2টো, এইখানে দেখো 4টে। তাহলে 4টে মানে কি 2-এর অধিক হয়ে যাচ্ছে, বহু হয়ে যাচ্ছে। এই বহু উপাদান তত্ত্ব বা পারমাণবিক তত্ত্ব বলা হচ্ছে আমাদের থর্নডাইকের তত্ত্বকে। তার মানে দেখো, যখন আমরা কোনো ব্যক্তির বুদ্ধি পরিমাপ করতে চাই, থর্নডাইক যেটা বলেছেন, যখন আমরা কোনো ব্যক্তির বুদ্ধি পরিমাপ করতে চাই তখন তাকে বিভিন্ন কাজ করতে দেওয়া হয়। এই যে বিভিন্ন কাজ করতে দেওয়া হলো সেটা হচ্ছে তার ক্ষেত্র। ওকে, এই কাজগুলোর কঠিনতার মান হয় বিভিন্ন রকম, সেটা হয়ে যাচ্ছে কি স্তর। এবার এই প্রতি স্তরে কিছু সমস্যা থাকে, সেটাই হচ্ছে বিস্তার, এবং তার নির্দিষ্ট সময়ে সমাধান করতে হয়, তার জন্য লাগে আমাদের গতি। তাহলে এই 4টে জিনিসই লাগছে, দেখো বিস্তার, স্তর, গতি এবং ক্ষেত্র। এই গেল আমাদের থর্নডাইকের তত্ত্ব। ওকে, বোঝাতে পারলাম। চলে যাচ্ছি নেক্সট পেজে। এবার আসছে আমাদের থমসনের বাছাই তত্ত্ব। আমি আগেই বলেছি আজকে আমরা জানবো টি 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 ট্রিপল টি, ঠিক আছে, থর্নডাইক, থমসন এবং থার্ডস্টোন। থর্নডাইক তো গেল, থর্নডাইকের বহু উপাদান তত্ত্বও গেল। এবার আসছে আমাদের থমসনের বাছাই তত্ত্ব। বাছাই তত্ত্ব ব্যাপারটা কি, মানে কোনো কিছু কি বাছতে হবে? অবশ্যই কোনো কিছু বাছতে হবে। কি বাছতে হবে, কিভাবে বাছতে হবে, সেটা আমরা জানবো। তাহলে প্রথম পয়েন্টে আমরা চলে যাই। তো এই যে থমসন ছিলেন কিন্তু একজন ব্রিটিশ মনোবিজ্ঞানী। তার পুরো নাম কি, গোল্ডফ্রেড থমসন। এবং তিনি কি বলেন, বুদ্ধি কোনো একটি শক্তি বা কয়েকটা শক্তির সমন্বয় নয়, একটিও নয়, দুটিও নয়, বা 2-এর অধিক কয়েকটা, এই কয়েকটার মধ্যেও নয়। তিনি কি বলছেন, তার মতে প্রতিটি সমস্যা প্রাথমিকভাবে মানুষের ক্ষমতা একটি নির্দিষ্ট পরিসরের নমুনা দেয়। তাহলে মানুষের ক্ষমতার যে একটা নির্দিষ্ট পরিসর আছে, সেই পরিসরের নমুনা দিচ্ছে আমাদের বুদ্ধি, যা কিছুটা বিস্তৃত ও কিছুটা সংকীর্ণ পরিসরের। তার মানে কোনো একটা পরিসর কোথাও একটু কম, কোথাও একটু বেশি, এই জিনিসটা তিনি বলছেন। কি বলছেন আরও ডিটেলসে আমরা জানব। তিনি সাধারণ ক্ষমতা বা জি ফ্যাক্টরকে মানলেও একেই মৌলিক সত্তা হিসেবে মানতেন না। তার মানে তিনি কিন্তু আমাদের আগে থর্নডাইক যেমন মানেনি, আমাদের কিন্তু তোমার থমসন মানেনি তা নয়, তিনি জি ফ্যাক্টরকে মেনেছেন, কিন্তু তাকেই মৌলিক সত্তা হিসাবে মানেননি। আমরা আগে কি জেনেছিলাম যে জি ফ্যাক্টরের উপর বেস করে সমস্ত আমাদের স্পেশাল ফ্যাক্টরগুলো আছে, মানে জি ফ্যাক্টর কমন, ঠিক আছে, যেটা সহজাত আমরা পেয়ে থাকি, এবং সেটাই আমরা মৌলিক সত্তা হিসেবে এতক্ষণ জানছিলাম। কিন্তু আমাদের থমসন বলছেন কি, যে না, সাধারণ ক্ষমতা আছে অবশ্যই, কিন্তু সেটাই মৌলিক সত্তা নয়। ওকে, তারপরে কি পয়েন্টে কি বলছেন তিনি বলছেন, তার মতে বুদ্ধির সাধারণ ক্ষমতার একাধিক বা গোষ্ঠীগত কারণ রয়েছে। তার মানে একাধিক এবং গোষ্ঠীগত, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে বুদ্ধির সাধারণ ক্ষমতার একাধিক বা গোষ্ঠীগত কারণ আছে, অর্থাৎ একাধিক ফ্যাক্টর রয়েছে। তার মানে তিনি আমাদের একাধিক ফ্যাক্টরের কথা বলেছেন। একাধিক ফ্যাক্টর মানে সিঙ্গেল বা ডাবল বা ট্রিপল নয়, একাধিক, বহু। তার জন্যই থর্নডাইকের হচ্ছে এই আমাদের থর্নডাইক বলছি, তা আমাদের থমসনের হচ্ছে বাছাই তত্ত্ব, এবং বাছাই তত্ত্বে তিনি একাধিক ফ্যাক্টরের কথা কিন্তু বলেছে। ওকে, এবার দেখো এখানে স্টার দিয়ে পয়েন্ট করা আছে,
মনের মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি আছে। মন মানে কি? আমাদের মাইন্ডটাকেই আমরা বলছি মাইন্ড মানে ব্রেন মানে বুদ্ধি, কগনিটিভ সব কিছু যাচ্ছে একটার সাথে একটা লিঙ্ক। তাহলে কি আছে? মনের মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি আছে যেগুলো পরস্পর মৌলিক, মানে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, পরস্পর মৌলিক, ঠিক আছে, একটার উপর একটা নয়। তাহলে এই যে পয়েন্টগুলো আমি করছি এগুলো হচ্ছে সব এক একটা, ভেবে নাও, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি আমাদের মনের। মন মানে কি? মনটা কোথায় থাকে? মাইন্ড মানে ব্রেন মানে আমাদের বুদ্ধি। তো এই যে প্রত্যেকটা শক্তি আছে এরা কিন্তু পরস্পর কি আছে? মৌলিক। দেখো, একে অপরের সাথে নেই, প্রত্যেকটা হচ্ছে মৌলিক। এবং প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি হলো বুদ্ধির একক। তাহলে এই যে ছবিটা আমি আঁকলাম, এই প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র হচ্ছে আমাদের বুদ্ধির একক। কোনো একটি মানসিক কাজ করার সময় অসংখ্য শক্তির মধ্যে কয়েকটি শক্তি একত্রিত হয়ে কাজটি সম্পূর্ণ করে। তাহলে এই যে ছবিটা আঁকলাম এর মধ্যে হয়তো এতগুলো, যতদূর গোল করলাম এতগুলো একসাথে করছে, কোনোটাতে হয়তো এতগুলো কাজ করছে, এটাই কিন্তু আমাদের বলেছেন। আর কি বলছেন? কোনো কাজে উক্ত অসংখ্য শক্তিগুলোর মধ্যে কোনোগুলি প্রয়োজন তা নির্ধারিত হয় সেই কাজটির প্রকৃতি ও শক্তি কণাগুলোর বৈশিষ্ট্যের দ্বারা। তার মানে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যে সবগুলোই লাগছে নট নেসেসারি, আবার প্রত্যেকটার ক্ষেত্রে কোনগুলো লাগছে এবং কোনগুলো লাগবে না সেগুলো হচ্ছে কাজটার যে রকম প্রকৃতি, মানে কাজের ধরন কীরকম, এবং সেই কাজের ধরনের সাথে আমাদের যে এই বুদ্ধির একক, মানে বুদ্ধির যে একক, মানে এই যে শক্তি কণাগুলো সেগুলোর কীরকম বৈশিষ্ট্য আছে সেগুলো ডিপেন্ড করছে। ওকে, বোঝাতে পারলাম? ও ভালো কথা, তোমরা কিন্তু অবশ্যই নোটসগুলো নিয়ে নিও, স্ক্রিনশট করে বা পজ করে, যেমন করে তোমরা নিয়ে নাও। চলে যাচ্ছি নেক্সট পেজে। এবার দেখো, এই হচ্ছে ছবি। তাহলে আমাদের থর্নডাইক হয়ে গেল, এবার আমাদের থমসনের বাছাই তত্ত্ব চলছে। বাছাই তত্ত্বে তিনি কি বলেছেন সেটাও আমরা বুঝতে পেরেছি। এবার ছবির মাধ্যমে আমরা আরও ভালোভাবে বুঝে নেব। তাহলে এই দেখো, এগুলো হচ্ছে এক একটা, এই যে ছোটো 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 ক্ষুদ্র ক্ষুদ্র কণা দেখছো, এগুলোই হচ্ছে আমাদের কি? এগুলোই হচ্ছে শক্তির, মানে বুদ্ধির একক শক্তি। এই হচ্ছে শক্তি, সেই কণাগুলো, মানে বুদ্ধির অসংখ্য কণা, এই ছোটো 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 লাল যেগুলো আছে, যেগুলো নীল ডট দিয়েও আমি বোঝাচ্ছি, ঠিক আছে? এবং এইগুলো ধরো, এই এ বি সি, এই যে এ বি সি, এইগুলো হচ্ছে তিনটি কাজ, মানে এ একটা কাজ, বি একটা কাজ, সি একটা কাজ। এবার কোনো একটা কাজের ক্ষেত্রে ধরো এর কাজের ক্ষেত্রে যতগুলো কণা লাগছে, এই কণাগুলো হচ্ছে এর কাজে প্রয়োজন। আবার বি এর কাজে দেখো বি এর ভেতরেও কিছু কণা আছে, আর সি এর কাজে দেখো সি এর ভেতরেও কিছু কণা আছে। এবার যখন তিনটে কাজ একসাথে করছি তখন কিছু কিছু জায়গা দেখো এর সাথেও যেটা আছে বি এর সাথেও আছে, বি এর সাথেও সেটা আছে, সি এর সাথেও আছে। এই যে যেগুলো কমন হয়ে যাচ্ছে না, এই কমন এরিয়া, এটাকেই বলছেন থমসন আমাদের জি ফ্যাক্টর। কারণ তিনি জি ফ্যাক্টরকে মেনেছিলেন। তাহলে এই যে জি ফ্যাক্টরকে মেনেছিলেন এবং কি বলেছিলেন যে তিনি কিন্তু এটাকে মৌলিক মানে সত্য হিসেবে মানতেন না, কিন্তু জি ফ্যাক্টর যে আছে সেটা মেনেছিলেন। কী ক্ষেত্রে? দেখো, যখন এ এর কাজটাও করছি এবং বি এর কাজটাও করছি তখন এই দুটোর মধ্যে একটা কমন এরিয়া পাচ্ছি, এটাই হচ্ছে জি ফ্যাক্টর। তেমনি বি কাজটা যখন করছি আর সি কাজটা যখন করছি তখন দেখো বি সি এর মধ্যে এই যে জায়গাটা পাচ্ছি এটা হচ্ছে কমন ফ্যাক্টর। ওকে, এটাই কিন্তু বলেছিলেন আমাদের থমসন। এবং থমসনের ক্ষেত্রে যেহেতু এইভাবে ছোটো ছোটো শক্তির কণাকে অনেকটা বাছাই করে আমরা কাজ করছি, তার জন্য তার মানে তত্ত্বর নাম হয়েছে থমসনের বাছাই তত্ত্ব। অর্থাৎ যে কোনো কাজ আমরা বুদ্ধির ছোটো ছোটো উপাদান নিয়ে করে থাকি, এই যে ছোটো ছোটো উপাদান মানে বুদ্ধির অসংখ্য কণা, এবং এক একটা কাজ আমরা তার ক্ষেত্র বুঝে করে থাকি, মানে ক্ষেত্র বুঝে আমরা এক একটা কাজ করে থাকি। মানে কোনো কাজের ক্ষেত্রে ধরো এ আর বিকে লাগছে, কোনো কাজের ক্ষেত্রে শুধু বি সিকে লাগছে, কোনো কাজের ক্ষেত্রে হয়তো এ সিকে লাগছে। এই যে বিভিন্ন কাজ করে থাকছি সেটা তার ক্ষেত্র বুঝে আমরা করে থাকছি। আর এই যে ছোটো হলেও ছোটো ক্ষেত্রকে, মানে এবার ছোটো হলে ছোটো ক্ষেত্র বাছাই করি, আর বড় হলে বড় ক্ষেত্র বাছাই করি। কীরকম দেখো, এর ক্ষেত্র অনেক বড় ক্ষেত্র হিসাবে বড়টা বাছাই করলাম। সি দেখো ছোটো বা আরও ছোটো হতে পারতো, এরকম হতে পারতো, যেখানে কমন ফ্যাক্টর হয়তো এলোই না, পুরোপুরি ইন্ডিভিজুয়াল একটা কাজ করছি। তাহলে বড় ক্ষেত্রে আমরা কি, বড় ক্ষেত্রে যখন করছি তখন বুদ্ধির অসংখ্য কণা বেশি লাগছে, ছোট ক্ষেত্রে যখন করছি তখন ছোট মানে ক্ষেত্র হিসেবে আমরা করছি। তাহলে এই যে কনসেপ্ট, মানে বুদ্ধির এই যে ভাগ, মানে বুদ্ধির যে বাছাই তত্ত্ব তিনি মানে আমাদের বলেছিলেন থমসন, এটাই হলো তার এই তত্ত্বের বৈশিষ্ট্য। তাহলে আমাদের থমসনের বাছাই তত্ত্ব বোঝাতে পারলাম আশা করি। তাহলে এবার আমরা চলে যাচ্ছি নেক্সট, সেটা হচ্ছে আমাদের থার্ডস্টোনের দলগত তত্ত্ব। থার্ডস্টোন কি বলেছেন? থার্ডস্টোন বলেছেন, প্রথম পয়েন্ট যেটা, থার্ডস্টোন হলেন আমাদের মার্কিন মনোবিদ এবং তার পুরো নাম হচ্ছে লুই লিওন থার্ডস্টোন। তিনি বলেছেন বুদ্ধি একটি বা দুটি বা বহু শক্তির সমন্বয়ে গঠিত, তা স্বীকার করেননি। তাহলে আমাদের থার্ডস্টোন কি, এতক্ষণ আমরা কি জানলাম?
যে ঠিক আছে একটা হয়নি, দুটো হয়নি, আমাদের স্পিয়ারম্যানকেও বাদ দেওয়া হলো, তারপরে চারটেও হলো না, তারপর আরও বেশি হলো যেখানে কণা থাকলো, সবই থাকলো। কিন্তু এই যে একটি বা দুটো বা বহু শক্তির সমন্বয়ে বুদ্ধি হয়, এটা কিন্তু আমাদের থার্ডস্টোন স্বীকার করেননি। তিনি কি বলছেন, বুদ্ধি কোনো একটি দুটি নয়, বরং একাধিক স্বতন্ত্র মানসিক ক্ষমতার সংগ্রহ। এবার এই তোমার থার্ডস্টোনের সাথে আমাদের কিন্তু থমসনের একটা সিমিলারিটিস আছে। কী সিমিলারিটিস আছে সেটা আমরা যখন আরও এগোবো তখন আমরা জানতে পারবো। ঠিক আছে, তিনি কি বলেছেন, তিনি বিভিন্ন পরীক্ষা ও বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করেন যে বুদ্ধির মধ্যে পরস্পর নিরপেক্ষ 7টি মৌলিক শক্তি বর্তমান আছে। সেটা তিনি পরীক্ষার মাধ্যমে বের করেন, যা তিনি 1937 সালে গ্রুপ ফ্যাক্টর নামে তত্ত্বের মাধ্যমে প্রস্তাব দেন। তাহলে তিনি যে মানে তত্ত্বটা দেন, তার থার্ডস্টোনের যে দলগত তত্ত্ব, সেটার নাম কি, গ্রুপ ফ্যাক্টর। ঠিক আছে, তিনি গ্রুপ ফ্যাক্টর নামে বা দলগত তত্ত্ব নামে এটা 1937 সালে প্রস্তাবটা দেন। তাহলে এই যে 1937 এই সালটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। চলে যাচ্ছি এবার নেক্সট পেজে, কী আছে থার্ডস্টোনকে। এবার হ্যাঁ, এই আরেকটা পয়েন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, এখান থেকেও কোশ্চেন এসেছিলো, সিটেটে এসেছিলো, যদিও ভবিষ্যতে আমাদের WB টেটেও আসতে পারে, কোনো বিচিত্র নেই। তো থার্ডস্টোনকে সাইকোফিজিক্সের ক্ষেত্রে অন্যতম পথিকৃৎ হিসেবে বিবেচনা করা হয়। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। এবং তিনি যে 7টি মানসিক ক্ষমতার কথা বলেছিলেন সেগুলো কী কী ছিল, সেগুলো ছিল, প্রথমে ছিল আমাদের স্মৃতি, ঠিক আছে, মেমোরি এবিলিটি, ঠিক আছে, তারপর হচ্ছে সংখ্যার ব্যবহার, নিউমেরিক্যাল এবিলিটি, তারপর হচ্ছে প্রত্যক্ষণের ক্ষমতা, পারসেপচুয়াল এবিলিটি, তারপর হচ্ছে যুক্তি, রিজনিং এবিলিটি, তারপর হচ্ছে অবস্থানমূলক ক্ষমতা মানে স্পাটিয়াল এবিলিটি, তারপর হচ্ছে মৌখিক ক্ষমতা মানে ভার্বাল এবিলিটি, তারপর হচ্ছে শব্দ ব্যবহার মানে ওয়ার্ড ফ্লুয়েন্সি এবিলিটি। তো এইগুলোর শর্ট ফর্ম কি, এটা আমাদের মনে রাখতে হবে। মানে আমাদের থার্ডস্টোনের যে 7টি মানসিক ক্ষমতা আছে সেগুলো শর্টে মনে রাখার জন্য আমরা শর্ট ফর্মগুলো মনে রাখবো, MNPRSVW। তাহলে MNPRSVW দেখো পরপরই মোটামুটি আছে, তো এটা আমরা মনে রাখতে পারবো, MNPRSVW হয়ে যাবে। কি কি আছে, M ফর হচ্ছে মেমোরি, N ফর হচ্ছে নিউমেরিক্যাল, তারপরে P ফর হচ্ছে পারসেপচুয়াল, তারপর R ফর হচ্ছে রিজনিং, S ফর হচ্ছে স্পাটিয়াল, তারপরে V ফর হচ্ছে ভার্বাল, W ফর হচ্ছে ওয়ার্ড। তাহলে এই যে 7টা জিনিস আছে, এই 7টাই হচ্ছে আমাদের মানসিক ক্ষমতা, সেটা হচ্ছে বুদ্ধির। এই 7টা মানসিক ক্ষমতার মাধ্যমে আমরা যে কোনো কাজ করি, এটাই তিনি বলেছেন। এবং এরপরে দেখো ছবিটা দেওয়া আছে, যে ওই সেম আগের মতনই, যেখানে ধরো ABC 3টে কাজ, এ একটা কাজ, এ একটা কাজ, এই বি একটা কাজ এবং সি একটা কাজ। এবং এই কাজের দেখো কাজের ক্ষেত্রে কী কী লাগছে, এই PMA, আচ্ছা এখানে একটা স্টার্ট দিয়ে যেটা লেখা আছে যে PMA থিওরি, এই PMA থিওরি কিন্তু বলা হয় আমাদের থার্ডস্টোনের এই গ্রুপ ফ্যাক্টর যে থিওরিটা আছে মানে দলগত তত্ত্ব, এখানে কিন্তু PMA মানে প্রাইমারি মেন্টাল এবিলিটি, প্রাথমিক মানসিক ক্ষমতা, তার জন্য PMA। তার জন্য এই প্রশ্নটা এটাও আসতে পারে যে থার্ডস্টোনের দলগত তত্ত্বকে আর কী নামে বলা হয়, বা PMA থিওরি কার দেওয়া, সেটা হচ্ছে আমাদের থার্ডস্টোন। PMA মানে হচ্ছে প্রাইমারি মেন্টাল এবিলিটি। ওকে, এটা জাস্ট পয়েন্টটা মনে রাখো। হ্যাঁ, এবার যেখানে ছিলাম সেটা হচ্ছে এই যে ছবি, এই দেখো ছবি, এ একটা কাজ, বি একটা কাজ, সি একটা কাজ, 3টে কাজ আছে। এবং এর মধ্যে দেখো কীভাবে SNPVWRM মানে এই যে 7টা প্রাথমিক মানসিক ক্ষমতার কথা বললাম, মানে স্মৃতি, সংখ্যার ব্যবহার, প্রত্যক্ষণের ক্ষমতা, যুক্তি, অবস্থানমূলক ক্ষমতা এবং মৌখিক ক্ষমতা, শব্দ ব্যবহার, এই 7টা জিনিসই দেখো এর মধ্যে ঢুকে বসে আছে। অর্থাৎ আমরা যে কোনো কাজই করি না কেন আমাদের কিন্তু এই জিনিসটা লাগে। কী রকম দেখো, কিছু শিখতে গেলে পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন, তার জন্য আমাদের স্মৃতি লাগছে মানে মেমোরি লাগছে, গেল। যে কোনো জায়গায় মানে কোনো নাম্বার বা গাণিতিক ব্যবহার যখন আমরা করি, তার মানে আমাদের নাম্বার গেল, মানে আমাদের সংখ্যার ব্যবহার গেল। ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত আমাদের কোনো না কোনো সংখ্যা, ডেট কত, কোনো ক্যালকুলেশন কত, হিসাব না হিসাব, সব কিছুর মধ্যে গাণিতিক নাম্বারের ব্যাপারটা চলে আসছে, তাহলে নিউমেরিক্যাল ব্যাপারটা চলে গেল, এবিলিটি গেল, আমাদের স্মৃতি আমাদের লাগছে। ঠিক আছে, তারপরে কি আছে, ধরো কোনো জিনিস সম্পর্কে আমরা যখন ধারণা করছি, কোনো জিনিস সম্পর্কে যখন আমরা ধারণা করছি, সেটা হচ্ছে প্রত্যক্ষণের ক্ষমতা। ঠিক আছে, প্রত্যক্ষণের ক্ষমতা গেল P। ঠিক আছে, প্রত্যক্ষণের ক্ষমতা দেখো পারসেপচুয়াল এবিলিটি, তাহলে P গেল। এবার P জিনিসটা কি, মানে এই যে কোনো কিছুর প্রতি প্রত্যক্ষণের ক্ষমতা হচ্ছে, বলে না ওর পার্সপেক্টিভ ওয়েতে দেখেছে, পার্সপেক্টিভ ওয়ে মানে কি, তার যে প্রত্যক্ষণ
কোনো কিছুর সম্পর্কে, মানে ধারণা বলতে ধরো উদাহরণ দিচ্ছি, প্রুফ রিডার, কোনো কিছু পড়ে সঙ্গে সঙ্গে কোনো কিছু যখন আমরা স্ক্যানিং বা স্কিমিংয়ের মাধ্যমে কোনো কিছু পড়ছি, সেখান থেকে আমরা যখন ফট করে ধরে নিচ্ছি, তুমি যেটা ধরছো আরেকজন কিন্তু সেটা ধরছে না। এখানে কিন্তু কার পি কত বেশি, কার পি কত কম, মানে প্রত্যক্ষণের ক্ষমতা কার বেশি কম, তার উপর কিন্তু জিনিসটা ডিপেন্ড করছে। এটা গেল পি এর কাজ। তারপর হচ্ছে যুক্তি, রিজনিং। যুক্তি তো সমস্ত ক্ষেত্রেই লাগে, যুক্তি ছাড়া তো কিছুই চলবে না আমাদের, ঠিক আছে। এমনিতেও রিজনিং আমাদের পেপার দিতে হয়, বাট আমরা যে কোনো জিনিস করার আগে তো হাজারবার চিন্তাভাবনা যুক্তি দিয়ে ভাবি, তাহলে রিজনিংটা একটা ফ্যাক্টর, যে কোনো কাজেই লাগে। তাছাড়া কী লাগছে, কোনো জিনিস দেখতে গেলে বস্তুর অবস্থান সম্পর্কে আমাদেরকে জানতে হচ্ছে। তাহলে কোনো জিনিস দেখতে গেলে, মানে কোনো জিনিস বুঝতে গেলে বস্তুর অবস্থান সম্পর্কে জানা মানে কি, বিভিন্ন অবস্থা সম্পর্কে জানা, ঠিক আছে। মানে কোনো একটা জিনিস সেটা পরিবর্তন হলে কীরকম হবে, পরিবর্তিত অবস্থায় কীরকম ছিল, তার অবস্থানগত রূপ কী, এই যে জিনিসটা আমরা জানছি, এই জিনিসটাই হচ্ছে আমাদের অবস্থানমূলক ক্ষমতা। এই জিনিসটাই হচ্ছে আমাদের অবস্থানমূলক ক্ষমতা, অর্থাৎ আমাদের এস চলে গেল। তাহলে অবস্থানমূলক ক্ষমতা হয়ে গেল। এবার হচ্ছে আমাদের মৌখিক ক্ষমতা। মৌখিক ক্ষমতাটা কি, মানে বলার ক্ষমতা। এই যে আমরা বলতে পারছি, এটাই হচ্ছে মৌখিক ক্ষমতা, মানে আমাদের ভি চলে গেল। তারপর হচ্ছে শব্দের ব্যবহার, এই যে আমরা লিখছি পড়ছি, আমাদের ওয়ার্ড ক্যাপাসিটি, তার মানে ডাব্লিউ চলে গেল। তো এই একটা কাজ করতে গেলে দেখো, এ একটা ধরো কাজ করছি, বি একটা কাজ করছি, বা সি একটা কাজ করছি, সেখানেও দেখো কিছু কিছু জিনিসের জন্য কিছু কিছু জিনিস আমাদের কমন বেরিয়ে যাচ্ছে, মানে কমন ফ্যাক্টর বেরিয়ে যাচ্ছে। এবার এটাকে কেন গ্রুপ ফ্যাক্টর বলছি, ঠিক আছে, কমন ফ্যাক্টর বেরিয়ে যাচ্ছে সেটা আমি একটা ছবি তোমাদেরকে এঁকে বোঝাচ্ছি। এটা একটু গিজিমিজি হলো, নেক্সট পেজে চলে যাচ্ছি, ফাঁকা রেখেছি তোমাদের সুবিধার জন্য। এখানে আমি তোমাদেরকে একটা ছবি এঁকে খুব ভালোভাবে জিনিসটা বোঝাচ্ছি। তাহলে কেন এটাকে বলা হচ্ছে গ্রুপ ফ্যাক্টর, তাই তো। ধরো কেউ একজন ভালো ক্রিকেট খেলে, ঠিক আছে, কেউ ভালো একজন ক্রিকেট খেলে, বা কেউ খুব ভালো একজন হয়তো আইনজ্ঞ, ঠিক আছে, কেউ ভালো হয়তো আইনজ্ঞ, বা কেউ ভালো হয়তো সিভিল ইঞ্জিনিয়ার, যে কোনো একটা এক্সাম্পল হিসেবে তুমি ভেবে নাও যে কেউ ভালো হয়তো ক্রিকেটার, কেউ ভালো হয়তো লয়ার, আর কেউ ভালো হয়তো আমাদের সিভিল ইঞ্জিনিয়ার, ঠিক আছে, সিভিল ইঞ্জিনিয়ার। তো এই যে আমি বললাম কাজ, তাহলে এ একটা কাজ, বি একটা কাজ, সি একটা কাজ গেল। এবার ধরো আমি ক্রিকেটারের কথাই বলছি, তাহলে ক্রিকেটারের ক্ষেত্রে ধরো এস মানে কি, মানে অবস্থানমূলক, ঠিক আছে। তাহলে তাকে তার অবস্থান সম্বন্ধে জানতে হবে। কীরকম অবস্থান সম্পর্কে জানতে হবে, ধরো সে ব্যাটসম্যান, তাকে মারতে গেলে, মানে 6 মারতে গেলে বা 4 মারতে গেলে এমন জায়গা দিয়ে বলটাকে বের করতে হবে, বা এমন একটা জায়গা ওকে চুজ করতে হবে যেখানে যেন প্লেয়ার না থাকে, বা সেই গ্যাপের মাধ্যমে তাকে 4 করতে হবে, বা তাকে রান নিতে গেলেও দেখতে হবে যে সে যেন রান আউট না হয়। তাহলে তার যে অবস্থানমূলক ক্ষমতা আছে সেটা তাকে প্রয়োগ করতে হলো, ঠিক আছে। এটা গেল এর ক্ষেত্রে। এবার 3টে কাজ কীভাবে একসাথে কাজে লাগছে সেটা দেখো। তারপর ধরো আমি পি মানে কি, পি মানে হচ্ছে আমাদের প্রত্যক্ষণের ক্ষমতা বললাম, পারসেপশন। তাহলে এই যে ওকে চিন্তাটা করতে হচ্ছে, তার জন্য ওকে তো পারসেপশনটা রাখতে হবে। সবাই তো আর ধোনি বা টেন্ডুলকার হয় না, আমরা সবাই মোটামুটি খেলি, কিন্তু সবাই কি ধোনি টেন্ডুলকার হতে পারি? কারণ তাদের যে প্রত্যক্ষণের ক্ষমতা আছে সেটা আমাদের নেই। তাহলে পি চলে গেল। এবার চলে যাচ্ছে ধরো ডাব্লু, ওয়ার্ড। এবার এই যে ওয়ার্ড, তাহলে কী হলো, তারপর হচ্ছে ডাব্লু মানে শব্দ ব্যবহার। তাকে শব্দ ঠিকঠাকভাবে কমিউনিকেট করার জন্য তাকে শব্দের ব্যবহার করতে হচ্ছে, কারণ তার সাথে তার পার্টনার আছে, তার রানার্স আছে, সে রান নেবে না নেবে না, এই জিনিসটার জন্য তাকে শব্দের ব্যবহার করতে হচ্ছে। তারপর কি আছে, তারপর হচ্ছে ধরো মৌখিক ক্ষমতা। এই মৌখিক ক্ষমতাটা সব কাজের জন্যই দরকার, তার জন্য এটা কমন ফ্যাক্টর। মানে এর কাজেই বলো, বি এর কাজেই বলো, বা সি এর কাজেই বলো, এ বি সি এর তিনের ক্ষেত্রেই কিন্তু ভি একটা কমন ফ্যাক্টর, কারণ আমাদের কিন্তু মৌখিক ক্ষমতাটা যে কোনো কাজের ক্ষেত্রেই দরকার হয়, তার জন্য এই জিনিসটা দরকার হয়ে গেল। তারপরে কি আছে, তারপর ধরো স্মৃতি বা আমাদের কি বলবো, স্মৃতি বা সংখ্যার যে ব্যবহার রানের ক্ষেত্রে, সংখ্যা, ঠিক আছে, বা এন, এই যে মানে আমাদের সংখ্যার ব্যবহার। স্মৃতি মানে কি, আমাদের যে অভিজ্ঞতা, যে এতদিন ধরে প্র্যাকটিস করেছি, সেইভাবে আমরা রান করব, সেইভাবেই আমরা এগোবো, ঠিক আছে। তো এইভাবে দেখো একটা কাজ এ বি সি, এর মধ্যে দেখো ভি কমন, ভিটা লাগছেই।
ক্রিকেট হিসেবেই দেখো বা আইন হিসেবেই দেখো, আইনের ক্ষেত্রেও আমাদের এইগুলোর প্রত্যেকটা লাগে, স্মৃতি লাগে, প্র্যাকটিস করতে হয় প্রচণ্ড, তার জন্য স্মৃতি লাগে, সংখ্যার ব্যবহার করতে হয়, কখন কোনটা কীভাবে ক্যালকুলেশন করতে হয়, তার জন্য আমাদের খুব ভালো লয়ারদের ব্রেন থাকতে হয়, প্রত্যক্ষণের ক্ষমতা, যে যত ভালো লয়ার তার তত প্রত্যক্ষণের ক্ষমতা বেশি, যুক্তি, যে যত ভালো যুক্তি দিয়ে কথা বলতে পারে সে তত ভালো লয়ার, অবস্থানমূলক ক্ষমতা, কোন অবস্থায় কীভাবে কাজ করছে সেটা বুঝতে হয়, মৌখিক ক্ষমতা, শব্দের ব্যবহার, সবগুলো লাগে। তো এই যে ক্রিকেটার বলো, লয়ার বলো, সিভিল ইঞ্জিনিয়ার বলো, বা আমরা নিজেরাও যখন প্রত্যেকটা পরীক্ষা হলে যখন কাজ করি, আমাদের স্মৃতি লাগে, সংখ্যার ব্যবহার লাগে, প্রত্যক্ষণও লাগে, যুক্তি লাগে, অবস্থানও লাগে, মৌখিক ক্ষমতা, শব্দ, সবগুলো দরকার হয়। মানে আমাদের MNPR SVW এই 7টাই কিন্তু দরকার হয়। আমরা প্রত্যেকেই দেখো, প্রত্যেকেই জিনিসটা ভাবো, দেখবে হ্যাঁ এই প্রত্যেকটা জিনিসই কিন্তু লাগছে। তাহলে কেন একে গ্রুপ ফ্যাক্টর বলা হচ্ছে? কারণ বিভিন্ন যে উপাদানের গ্রুপ করে আমরা কাজ করছি, দেখো এই যে গ্রুপ করে করে কাজ করছি, কোনোটাতে এস, মানে এই কাজে দেখো SMNV লাগছে, সি এর কাজে দেখো PWV লাগছে, বি এর কাজে দেখো VMNW লাগছে। তো প্রত্যেকটা কাজ করার সময় আমরা কি করছি, বিভিন্ন উপাদানের সাহায্য নিচ্ছি, বিভিন্ন উপাদানের একটা গ্রুপ করে কাজ করছি, তার জন্য এর নাম হচ্ছে গ্রুপ ফ্যাক্টর। তার জন্য এই তত্ত্বের নাম, মানে থার্ডস্টোনের তত্ত্বের নাম হচ্ছে দলগত তত্ত্ব বা গ্রুপ ফ্যাক্টর। ওকে, বুঝতে পারলাম? তো এই ছিল আজকের ক্লাস। ওকে, যদি তোমাদের কোনো কিছু কমেন্টস থাকে, মানে কমেন্টসে কোনো কিছু যদি জানার থাকে বা জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমায় জানিয়ে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততদিন তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। আগের ক্লাসগুলো সবাই আশা করি দেখেছো, যারা যারা দেখোনি তারা অবশ্যই প্রথম থেকে প্লে লিস্টে একদম পরপর সিরিজ করা আছে, প্রত্যেকটা ক্লাস দেখে নিও। এরপর আমাদের আর দুটো আছে, ঠিক আছে, গার্ডেনার আর গিলফোর্ড। তারপরে আমাদের বুদ্ধির চ্যাপ্টার শেষ হয়ে যাবে, এবং তারপর আমাদের ছোটোখাটো কিছু প্রশ্ন আছে এবং কিছু কিছু তোমার সাজেশন আছে। সাজেশন মানে যেগুলো হচ্ছে যুক্তি বা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাছাড়াও আমাদের কয়েকটা আরও চ্যাপ্টার আছে যেগুলো একটু ডিটেলসে আরও পড়তে হবে, সেগুলো নিয়ে আলোচনা করব। সো সঙ্গে থেকো তোমরা সবাই, ভালো থেকো। আজকের মতো এখানেই টাটা, গুড বাই, টেক